আমরা যখন খুবই ছোট, আমরা ২ ভাই, আমাদের কোনো বোন নাই। জি, ছোট তখন আমি লেখাপড়া করি না। আমার বাবা তখন আমাদের টাঙ্গাইল কিন্তু তাঁত শিল্পে বিখ্যাত। জি, তখন আমার বাবা তাঁতের কাজ করত। তাঁতের কাজের পাশাপাশি আবার আপনার আমাদের টাঙ্গাইলের ওই দিক দিয়ে ওই যে ইরি ধান ক্ষেত যেগুলা, জি। ওই দিক দিয়ে যে ওই যে পানির মেশিন যেগুলো আছে। তাঁতের কাজ বলতে কি উনি তাঁতি ছিলেন? জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। তাঁতি ছিলেন। তো ইরি ক্ষেতের মধ্যে যে মেশিন, এক সাইডে যে মেশিন করা ছিল যে আপনার পানি দিত ইরি ক্ষেতে। জি। ওইগুলার ড্রাইভার হিসেবেও আমার বাবা কাজ করত। ড্রাইভার বলতে মানে কি স্টার্ট দেওয়া? জি, জি। মানে যত্ন নেওয়া, স্টার্ট দেওয়া। আচ্ছা। আমাদের সংসার খুবই মানে খুবই অভাবে চলতো। মানে আমরা ঐরকম যে আহামরি ভালো-মন্দ তখনকার ঐরকমভাবে খাইতে পারতাম না। আর তখনকার আমার বাবা হাজিরায় কাজ করত, দৈনিক হাজিরা আপনার ৳৫০ থেকে ৳৬০। আপনি বড় ছেলে? না, 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 আমি ছোট। ছোট। আমার বড় ভাই আছে। আপনি যে গল্পগুলো বলতেছেন এগুলো কি আপনার ছোটবেলায় নিজের চোখে দেখা? হ্যাঁ, হ্যাঁ, আমি যখন থেকে বুঝি আরকি। একটা ছেলে তো আপনার ৫ থেকে ৬ বছর হইলে তখন মোটামুটি বুঝতে বোঝে। পারে, স্মৃতি তৈরি হয়। জি, জি। জি। তো আমাদের সংসার খুবই অভাবে চলতো। আমরা চাইলেও ভালো-মন্দ ঐরকমভাবে কোনো কিছু খাইতে পারতাম না। আচ্ছা। কারণ ৳৫০-৬০ হাজিরা ঐরকমভাবে ৩ জন মানুষ যে তাদের যে ভরণ-পোষণ এটা তখনকার আমলে একটু কষ্টদায়কই। খুবই কষ্টদায়ক। জি। হ্যাঁ, এইভাবে কষ্ট করতে আমার বাবা বলতেছে যে এইভাবে আর বাংলাদেশে টিকা যাবে না। এখন প্রবাসে পাড়ি দেওয়াটাই বেটার। তো এক পর্যায়ে আ আমার নানার বাড়ি থেকে ওয়ারিশের যে টাকাটা, যেটাকে ওয়ারিশের টাকা-পয়সা বলে। না, স্কুলে যাইতেন? আমার বাবা যখন আপনার সৌদি আরবে পাড়ি জমায় তখন ক্লাস 1-2 এরকম হয়তো আপনি এরকম পড়েন। হতে পারে। পাড়ি জমায় উনি মাত্র ৩০০ রিয়াল সেলারিতে। ৳২,৩০,০০০ খরচ করে উনি সৌদি আরবে যায়। তো মানে যা ছিল সহায় সম্বল সব বিক্রি হ্যাঁ, করে হ্যাঁ, দিলেন। সবকিছু বিক্রি করে উনি সৌদি আরবে চইলা যায়। তো যাওয়ার পর উনার মাত্র সেলারি হচ্ছে ৩০০ রিয়াল। বাংলাদেশী টাকায় সম্ভবত ৳৬,০০০। তো আচ্ছা। বাহিরে কাজ না করলে ওই টাকা-পয়সা ওইরকমভাবে উনি পাঠাইতে পারত না। যদি বাহিরে ওইরকম কাজের একটা সুযোগ সুবিধা থাকতো, উনি টাকা-পয়সা পাঠাইতে পারত। আমার ভাই এক পর্যায়ে লেখাপড়া বাদ দিয়ে দিল। আমার ভাই তখন আপনার ক্লাস 5 এ পড়ে সম্ভবত। ওই সময় বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ, পড়াশোনা। উনি 5 পর্যন্ত পইড়া উনি লেখাপড়া বাদ দিছে। তো এখন আমাদের সংসার তো চালাইতে হবে। তখন আমার ভাই আপনার ওই যে আমাদের গ্রাম অঞ্চলে আইসক্রিম বিক্রি করে। ও! উনি আমার বড় ভাই যিনি উনি বিভিন্ন এলাকায় উনি আইসক্রিম বিক্রি করার জন্য যাইত। ওই অল্প বয়সেই? হ্যাঁ, ওই অল্প বয়সে। আমাদের তো তখন খুব অভাবের সংসার ছিল। তো এক আচ্ছা। পর্যায়ে উনি আইসক্রিম বিক্রি করতে যাইত। আমার ভাই আইসক্রিম বিক্রি করতেছে। তো যাই হোক বেশ কয়েক বছর যাওয়ার পর আমার বাবা চিন্তা ভাবনা করতেছে যে আমার ভাইকেও সৌদি আরবে নিয়ে যাবে। হুম। আমার ভাইকেও সৌদি আরবে নিয়ে যাবে। তো বেশ কয়েক বছর পর আমার ভাইরেও সৌদি আরবে নিয়ে গেল। ঋণ ধার দেনা কইরাই কি আরকি। বলেন? ওর তো বয়সই হয় নাই। হ্যাঁ? ওর তো বয়সই হয় নাই ওই যে তখন। কয়েক বছর পর আপনার মানে তখন কি ও অ্যাডাল্ট? মানে অ্যাডাল্ট বলতে ওই যে 18 বছর হইছে তখন 12-13 বছর। হ্যাঁ, আগের জামানায় যখন যারা বিদেশ যাইত তারা কিন্তু তখন বয়সটা বাড়াইয়া যাইত। যদি আচ্ছা। বয়স হইতো আপনার ১৫ তখন আপনার বাড়ায় দিত আ 18। হ্যাঁ, বয়স বাড়াই দিত। ২৩-২৪ বানাইয়া তারপর আবার নিয়ে যেত। চলে যাইত। তো ওই যে আমি বললাম না যে বেশ কয়েক বছর পর আচ্ছা। তখন যার মানে 22-23 হয় নাই কিন্তু 15-16 বছর বয়স হ্যাঁ, এরকম। এরকমই ১৬-১৭ এরকম। আচ্ছা, নিয়ে গেল। তার বয়স ২৩-২৪ দিয়া আপনার সৌদি আরবে পাঠায় দিল। ৪,০০,০০০ ৳৫,০০,০০০ খরচ হইছে তখন আচ্ছা, নেওয়াতে। আচ্ছা, তো আমার ভাই সৌদি আরব যাওয়ার পর ঐরকমভাবে কোনো টাকা-পয়সা দেয় নাই। তখন আমার ভাইয়ের যেই টাকাটা, ওই টাকাটার প্রেশার আমার বাবার উপর পড়ল। মানে আরো বিশাল অভাবের মধ্যে পইড়া গেলাম। ধার-দেনাটা এটা কিভাবে শোধাবে? আমাদের পরিবারের খরচটা কিভাবে দিবে? তখন সম্ভবত আপনার আমাদের এই ব্রাক স্কুলে পড়ি সম্ভবত। হুম। ব্রাক স্কুলে পড়ি। তো আমি আগের থেকেই বিভিন্ন কাজে মানে বিভিন্ন কাজ করতাম। বিভিন্ন ভাঁজের কাজ করতাম। যে সময়টা পাইতাম তখন যেই কাজ পাইতাম আমি তখনই ওই কাজটাই করতাম। জমির কাজ থেকে শুরু করে হুম। সব ধরনের কাজ। আমার এই লাইফে আমি অনেক কাজ করছি। জি। এক পর্যায়ে আমি হাই স্কুলে গেলাম। হাই স্কুলে গেলাম এই কষ্টের মাঝামাঝি। আমার বাবা হালকা পাতলা কিছু দিত। আমিও টাকা-পয়সা খরচ কইরা নিজের লেখাপড়ার খরচও আমি চালাইতাম। কিন্তু আমার লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল। তো যখন 10 এ পড়ি তখন আপনার আমার লেখাপড়ার খরচটা তখন আরো মানে আমার বাবার পক্ষে দেওয়াটা একদম অসম্ভব হয়ে গেল। পরিবার চালানোটাও উনার জন্য বিশাল কষ্টকর হয়ে যাইতেছে। আর আমাদের গ্রাম অঞ্চলের ঐদিকে একটা প্রবলেম আছে যে সেটা হচ্ছে যে কেউ যদি অভাবে চলাফেরা করে, কাউকে যদি চারিদিক দিয়ে অভাবে ঘেরাও করে, তখন কিন্তু ওই মানুষগুলোরে সবাই অবহেলা করে। তো এক পর্যায়ে আমাদেরকেও ওইরকমভাবে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, তারাও অবহেলা করত। আমার নিজের মানুষ তারাই অবহেলা করত। তো আমরা
আমরা আমার যে আমি যে জায়গার মধ্যে থাকতাম, আমার দাদির বাড়ি যেটা আর কি, ওই বাড়িতে আমার বাপ চাচারা ওনারা হচ্ছে 6 ভাই। 6 ভাইয়ের আমার বাবা পাইতো 2% জায়গা, আমার আরেক চাচা পাইতো 2%। তো আমরা 2% জায়গার মধ্যে থাকতাম, যে জায়গাটা খুবই কুচকাচ ছিল। ও অনেক মানুষের অনেক কথা। 2 শতক জায়গা আপনারা হ্যাঁ। নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই অল্প। তা আমরা তো আমার বাবা যখন সৌদি আরবে সর্বপ্রথম যায়, তখন আমরা একটা ছাপরা ঘরের মধ্যে থাকতাম। ছাপরা চিনেন কিনা জানি না। চিনি চিনি, ছাপড়া ছিল ওই কোনো রকম একটা টিন দেওয়া, চারপাশে হ্যাঁ, বাঁশের বেড়া। ছাপরা ঘরের মধ্যে থাকতাম, এরকম একটা বাঁশের দরজা, যেটাকে কি ঝাপ বলে না কি জানি একটা বলে, এরকম ঝাপের দরজার মধ্যে ছিলাম, মানে খুবই কুচকাচের মধ্যে ছিলাম। একটা সময় আমার এত অভাব দেখা দিছে যে ওই সময় কোনো কাজ খুঁজে পাইতেছি না। আমার মামাতো ভাই রাজমিস্ত্রি, তো এসএসসি পরীক্ষার আগে আগে আপনার হ্যাঁ, তখন আমার মামাতো ভাইরে বলতেছি যে আমি তো কোনো কাজ পাইতেছি না, তাইলে হুম। আমার একটা কাজের ব্যবস্থা করে দেয়। তখন ওই বললো যে তাহলে আমার সাথে রাজমিস্ত্রি কাজই কর। তো তখন আপনার 200 টাকা হাজিরা, আমি রাজমিস্ত্রি কাজ করি। 200 টাকা হাজিরা, আমি সকাল 6টায় যাইতাম, রাতের 10টা-11টায় আসতাম। অথচ রাজমিস্ত্রির কাজ শেষ হয় আপনার বিকেল 4টার মধ্যেই। হ্যাঁ। তো তখন 10টা-11টার মধ্যেই কাজ শেষ হইতো, 10টা-11টা পর্যন্ত আমার কাজ করাইতো। তো আমি কাজ করতাম। এক পর্যায়ে এইভাবে কাজ করতে 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 তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার দ্বারা সম্ভবত লেখাপড়া এত দূর যাওয়া সম্ভব না। কারণ আমি আমার পরিবারের যে একটা অবস্থা দেখতেছি, আমার ভাইও টাকা পয়সা দেয় না, আর আমার বাবার যে ইনকাম, এই ইনকাম দিয়ে আমার পক্ষে চাকরি পর্যন্ত যাওয়া কোনোভাবেই সম্ভব না। হুম। তার থেকে কি কাম, আমি আপাতত এসএসসি পরীক্ষাটা দিয়ে আপনার লেখাপড়া শেষ করে দিই। তো এক পর্যায়ে আমি মাটি কাটা শুরু করলাম। মানে এসএসসি পরীক্ষার সময় তো বিভিন্ন ফিস টিস দিতে হয়, তারপর প্রাইভেটের যে খরচটা এগুলো বহন করতে হয়। তো আমি রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি যখন রাজমিস্ত্রির কাজগুলো শেষ হইতো, তখন আমি আবার মাটি কাটার কাজগুলো করতাম। আবার বিভিন্ন সময় এই যে আমাদের ওইদিকে যে বয়েল আছে, যেটাকে বলা হয় ধানের বয়েল, ওইগুলোর মধ্যে ধান ভাঙানোর কাজেও যাইতাম। এসএসসি পরীক্ষা দিয়ে আমি 2015 সালে জি। আমি ভোকেশনাল নিয়ে পড়ছি। তো আমি আমার আম্মারে মাঝে মাঝে বুঝাইতাম, আম্মা তুমি চিন্তা করো না, আমাদের দিন এরকম থাকবে না। কোনো না কোনো সময় এইরকম দিন এটা পরিবর্তন হবেই। কারণ আমাদের এরকম একটা অভাবের সময় গেছে যে আমরা 1 মাসের মধ্যে আমরা কোনোদিন 1 কেজি গরুর মাংস কিনে খাইতে পারতাম না। মানে 1 মাসের মধ্যে যে আমরা 1 কেজি গরুর মাংস কিনে খাইমু, এরকম সামর্থ্য আমাদের ছিল না। অথবা 1 মাসে যে একটা পোল্ট্রি মুরগি রান্না করে খামো, এরকম সামর্থ্য আমাদের ছিল না। আপনি চাইলে আমাদের এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের সংসারটা আগে কীরকম আসছিল। তো যাই হোক, এসএসসি পরীক্ষা দেওয়ার পর তখন আমার বাপ মায়ে বলতেছে যে তাই তুই এক কাজ কর, এখন যেহেতু ঋণপাতি হালকা পাতলা একটু গুছছে, তুই এক কাজ কর, সৌদি আরবে আইসা পড়। এটা কে বলল, বাবা? হ্যাঁ, আমার বাবা মা ওনারা সবসময় বলতেছে যে সৌদি আরবে যা, উমরা টুমরা করতে পারবি, টাকা পয়সা কম কামাস বেশি কামাস। আমার আগের থেকে ইউরোপের স্বপ্ন যে আমি সৌদি আরবে যাবো না, সৌদি আরবে যাবো পরে টাকা পয়সা কামাইয়া। তো এখন বলতেছে যে তুই কোন দেশে যাবি। আমি বললাম যে যেহেতু তোমরা আমার ইউরোপে নিতে পারবা না, ইতালিতে যেহেতু পাঠাইতে পারবে না, এত টাকা পয়সা যেহেতু নাই, তাইলে আমার সিঙ্গাপুর পাঠিয়ে দাও। তখন আমি আপনার 2017-র দিকে সিঙ্গাপুর যাই, আপনার আনস্কেলে, স্কেল ছাড়া। আচ্ছা। 5,70,000 টাকা খরচ হয়, সব টাকাই ঋণ। সিঙ্গাপুরে একটা চায়না কোম্পানিতে যাই। তখন আমার বেসিক স্যালারি হচ্ছে আপনার $17 আর কি। কোম্পানিটা খুব একটা সুবিধার না। মাস শেষে দেখা গেছে যে $430, হয়তো সর্বোচ্চ বেশি কষ্ট করলে হয়তো ওভার টাইম যদি হয় $500 এরকম আসে। তো তারপরেও কষ্ট করতেছি, যেহেতু মা বাবার পারমিশন ছাড়াই আমি সিঙ্গাপুরে আইছি। ওনাদের টার্গেট ছিল যে আমার সৌদি আরবে পাঠাই দেব, কিন্তু আমি তো মা বাবার কথা না শুনে সিঙ্গাপুরে এসে পড়ছি শুধুমাত্র ইউরোপের স্বাদটারে নেওয়ার জন্য। হ্যাঁ, ইউরোপের স্বাদ নেওয়ার জন্য। কিন্তু এখানে আসার পর যে আমি এত বড় একটা মানে বেকায়দার মধ্যে পড়ে যাবো, আমি কখনো ভাবতে পারি নাই। চায়না কোম্পানিতে কি কাজ করতেন? আমি কনস্ট্রাকশনে কাজ করতাম। আচ্ছা, ওখানে কনস্ট্রাকশন। হ্যাঁ। হ্যাঁ, জি। আমি ওই কোম্পানিতে যতগুলা চায়না দেখছি, একটা চাইনিজের ব্যবহার ভালো না। আমি কষ্ট করি, এত পরিমাণে কষ্ট, কারণ আমি বাংলাদেশে অত কষ্ট করি নাই। মানে সিঙ্গাপুর যাওয়ার পর যে কষ্টটা করছি, আমাদেরকে দিয়ে শুধু রড ক্যারি করাইতো। রড যেগুলা কনস্ট্রাকশনের কাজ, তো এই যে রড ক্যারি করতে করতে আমার এই যে চামড়া আপনার হয়ে গেছিল, মোটা। হ্যাঁ, মোটা হয়ে গেছিল। তো প্রচুর কষ্ট হইতো। মাঝে মাঝে চিন্তা করি যে মনে হয় যে ওই দেশে আপনার আবার রড কাটার মেশিন আছে। মাঝে মাঝে চিন্তা করতাম যে আসলেই এত কষ্ট সহ্য হয় না, মনে হয় নিজের হাত নিজেই ফালাই। আমি কয়েকবার কাঠারের মধ্যে হাতও ফালাইছিলাম যে আমার এই জীবন আর ভালো লাগে না, যে এত কষ্ট এই অল্প বয়সে। তারপর আমি আবার মাঝে মাঝে চিন্তা করলাম
যে সময় তো মানে মানে খারাপ সময় তো আর সব সময় মানুষের থাকে না। যদি আমি ওরকমভাবে কষ্ট করতে পারি, হয়তো কোনো একদিন সাকসেসফুল হইতে পারবো। তো এইভাবে কাজ করতেছি। এক পর্যায়ে আমাদের ব্যাচের যে ১০ থেকে ১২ জন আ গিয়েছিল, ওনারা এক পর্যায়ে আপনার বাংলাদেশে ওদেরকে পাঠাইয়া দিছে। কোম্পানিতে কাজ নাই, কাজ খুবই অল্প। তখন আমি চিন্তা করতেছি যে সবাইরই যেহেতু পাঠাই দিতেছে, আমারে যদি পাঠায় দেয় তাহলে তো আমি আরো বিপদের মধ্যে পইড়া যাবো। আমি তো সিঙ্গাপুরে আসছি টোটালে হয়তো ৭ মাস, ৮ মাস এরকম হইল। ঋণ করে আসছি। হ্যাঁ, ৫ লক্ষ ৬ লক্ষ টাকার সবগুলোই ঋণ। তো এখন আমারে যদি এই মুহূর্তে পাঠাইয়া দেয়, তাহলে তো আমি বিশাল বিপদের মধ্যে পড়ে যাবো। তো একদিন একটা কাজ, চাইনিজদের কথা তো আর ওইরকম বোঝা, আর চাইনিজেরা ইংলিশ খুব কম বলে। আমি সিঙ্গাপুরে যাওয়ার পর যা দেখছি, ওরা ইংলিশ খুবই কম পারে। আমি যে কাজের সাইডে কাজ করছি, ওরা চাইনিজ ভাষায় কি কয় না কয় কিছু চিনি না। তা যে কোনো একটা কাজের কথা বলছে, সেটা হচ্ছে আপনার এই যে এই বাংলাদেশের রড যে সরি আপনার ওয়াল যে ভাঙে, ব্রেকার মেশিন যেটা বলা হয়, এই যে এইভাবে চোক্কা মাথায়, ওই চাইনিজ ভাষায় ওইটা আমার আনতে বলছে। আমি তো কিছুই বুঝি না যে কি কইছে না কইছে। তো আমি কয়েকবার কইছে বুঝি নাই, তো আমার রাগের মাথায় বলতেছে যে মানে তোরা কালকে বাংলাদেশে পাঠাই দিও। আমি কই তাহলে বিশাল বিপদের মধ্যে বললাম। ও তো এইভাবে কয়ে আরো ১০-১১ জন মানুষ বাংলাদেশে অলরেডি পাঠাই দিছে। আর কোম্পানিটা চাইনিজ, তো ওরা যা কয় তাই শোনে। আচ্ছা। ঠিক আছে? তো ওই মুহূর্তে আমি সম্ভবত আপনার ২ লক্ষ টাকার মতন বাংলাদেশে পাঠাইছি ৮ মাস, ৮ মাসের মধ্যে। তো ২ লক্ষ টাকা পাঠাইছি। এখন তো আমার মাথায় মানে আমি এখন আর চোখে কিছু দেখতেছি না, যে যেহেতু কইয়াই ফেলাইছে যে তোরা আমি বাংলাদেশে পাঠাই দেবো, তাহলে তো 100% শিওর আমার বাংলাদেশে পাঠাইয়ে দিব। তো ওই টাইমে আমারে আবার একটা রুমের ভিতরে, এরকম একটা রুমের ভিতরে মানে ওয়াল ভাঙার জন্য ওই মেশিনটা দিছে। কারণ আমি ভাবতেছি যে ও যেহেতু আমারে পাঠাইয়ে দিব, আমার তো বুদ্ধি একটা করতেই হবে। আমারে যে মেশিনটা দিছে, ওই মেশিনটা মানে একটা ওয়ালের মধ্যে করতেছি, তখন আমি নিজে চিন্তা করতেছি যে আমার টাকা তো যেভাবে হোক আমার উঠে নিতেই হবে। এই টাকা যদি আমি না উঠে নিতে পারি, আমি বাংলাদেশে যেহেতু আমি বিশাল বিপদের মধ্যে পড়বো। মানে আমি তো পুরাই ঋণ। তো আমি আবার কি করছি, আমার এই যে হাতটা দেখতে পাইতেছেন, এই হাতের উপরে আপনার ওই যে ওটা কিন্তু ৫ থেকে ৬ কেজি ওজন হয়। হাতের উপরে আমি ওই মেশিনটা ফালাইছি। মানে যেহেতু আমি বাংলাদেশে এমনেও যাবো কিছু টাকা নিয়েই যাবো। তো সিঙ্গাপুরে কিন্তু ইনজুরিতে পড়লে, যে কোনো মানুষ একটা ইনজুরিতে পড়লে অনেক টাকা পয়সা পায়। তো আমি প্রথমত অবস্থায় হ্যান্ড গ্লোভস পরা অবস্থায় হাতের উপর ওই মেশিনটা একবার ফালাইছি। একবার ফালানোর পর আপনার এই আঙুলটা ফুইলা গেছে গা। তা আবার দ্বিতীয়বার যখন দিছি, তখন মনে করেন যে এই আঙ্গুলের এই যে নখটা আছে না, এই নখটা ছুইটা গেছে গা। তৃতীয়বার যখন দিছি, তখন এই যে ফাটাটা দেখতে পাইতেছেন, এই যে ফাটা, এই ফাইটা গেছে। চতুর্থবার আমি দিবার আর সাহস হয়নি, যে ৪ বারের মাথায় যে আমি ওই মেশিনটা আমার আঙ্গুলের উপর ফালামো, আমার পক্ষে আর সম্ভব হয় নাই। কারণ এত ব্যথা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। ৩ বার দেওয়ার পর আমি নিজেই চোখে কিছু দেখি না। তো এক পর্যায়ে ওই চাইনিজ ফোরম্যান আইছে। আমি যদি ও আমার বলতেছে যে কেমনে এই বিষয়টা ইয়াটা হইলো, মানে তোর হাতের উপর এটা কেমনে পড়ে। আমি পরে বলছি যে দেখ, আমি এক হাত দিয়ে করতেছি, মেশিনটা দিয়া ওয়াল ভাঙতেছি, আর আরেক হাত এক হাত দা ওয়াল ভাঙতেছি, হাতে ৩ ফসকা জিনিসটা এই আঙ্গুলের উপর পড়ছে। কয় কেমনে পড়লো? আমি পরে বলছি যে আমি নিচের থেকে ওই যে পাথরের যে খোয়াগুলা ওগুলা সরাইতেছি, আর ওই মেশিনটা হাত ফসকা পড়ে গেছে। পরে বলতেছে যে এক হাত দিয়ে কেমনে ওইটা তুই করতেছস, ওয়াল ভাঙতেছস, ওটা তো ২ হাত দিয়েও ধরে রাখা যায় না। আর আমি বিপদের মধ্যে পড়ে গেছি যে আসলেই তো এটা ২ হাত দাও তো করা যায় না। পরে বলতেছে আয় তোরে অফিসে নিয়ে যাও। সিঙ্গাপুরে আপনার আবার কাজের সাইটে সেফটি ম্যানেজার আছে, ওরা যদি দেখে তাহলে ভালোভাবে নিরাপত্তা দেয়, এমনকি চিকিৎসার যে ব্যবস্থাটা ওইটা আরও গুরুত্বপূর্ণভাবে ওরা করায়। আর সেফটিরা যদি আমি যে প্রজেক্টে কাজ করি, যেই কোম্পানির সাথে, ওই কোম্পানির যদি কোনো একটা লেবার গুরুতরভাবে আহত হয় অথবা যে কোনো একটা সমস্যা হয়, তাহলে কিন্তু ওই কোম্পানির জবাব দিয়ে কিন্তু ওই সেফটির কাছে দিতে হবে। এমনকি ওই কোম্পানি নেক্সট টাইম আর কোনো প্রজেক্টের কাজ পাইব না। এখন ওরা ওই ফোরম্যানের চিন্তা করতেছে যে ওরা যদি সেফটি ম্যানেজারের সামন দিয়ে নিয়ে যায়, তাহলে আমাকে কোম্পানির একটা বদনাম হয়ে যায়। তো এই জন্যে ওই আমার সেফটি ম্যানেজারের ফাঁক দিয়ে নিয়ে যাইতেছে। আমি আবার চিন্তা করতেছি যে সেফটি ম্যানেজারের সামন দিয়ে যাবো, ও আমার কোনোভাবেই যাইতে দিতেছে না। পরে এক পর্যায়ে কোম্পানির অফিসে নিয়ে গেল। কোম্পানির অফিসে নেওয়ার পর এক পর্যায়ে আমার মানে যারা করতেছে যে এটা কেমনে সম্ভব, মানে তুই যে বলতেছস এক হাত দা তুই মেশিনটা ডিল করছস, আরেক হাতের উপর তোর এই জিনিসটা ফসকা পড়ে গেছে, এটা তো কোনোভাবেই একটা মানুষ সম্ভব না যে এক হাত দা করবো।
পরে বলতেছে আমি এই জায়গায় মেশিন আই না, তুমি তুই এই জায়গায় করে দেখাবে। আমি কই আচ্ছা সমস্যা নাই, তুই মেশিন নিয়ে আয়, আমি করে দেখাবো। পরে পরে বলতেছে যে তোর এক কাজ করি, তোর কোম্পানিতে রাখবো না। আমি তো কোম্পানিতে, আমি তো জানি যে কোম্পানিতে তোরা রাখবি না, এটা আমি আগেই জানি। হুম। কোম্পানিতে রাখবি না দেখেই তো আমি এই কাজটা করে বইছি। কোম্পানিতে যদি কোনো সমস্যা হয়, কোনো লেবার যদি এমন যে কেস করে, হুম। যাওয়ার পর যদি কেস করে, ওইটা সরকারিভাবে ওই কোম্পানির উপর একটা প্রেশার পড়ে। আচ্ছা। পরে আমি বলতেছি যে আমি এমনে গিয়ে তগর নামে কেস করবো। এক পর্যায়ে বাঙালি ফোরম্যানের মাধ্যমে ম্যানেজ করতেছে, তাহলে এক কাজ করো, তোমারে এত ডলার নিয়ে দেই, তুমি যাও গা। দেশে চলে যাও। হ্যাঁ। পরে এক পর্যায়ে তখন আমি তো জানি যে আমরা আগেই পাঠাইয়া দিব, পাঠাইয়া দেওয়ার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটানো। তো এক পর্যায়ে আমি ওখান থেকে $1500 পাই, মাত্র মাত্র $1500। $1500 পাই। ওখানে সিঙ্গাপুরে কিন্তু আমি খাওয়া দাওয়ায় অনেক কষ্ট করছি শুধুমাত্র টাকা সেভ করার জন্য। পরে 1500 হাতের আঙ্গুল বিসর্জন দিয়ে $1500। আমি $1500 নিয়ে কত সালের গল্প আনুমানিক? এটা 2017 17-এর গল্প। জি। আপনাকে দেশে পাঠিয়ে দিল। হ্যাঁ, পরে আমি বাংলাদেশে ব্যাক করি। এটা কিন্তু পুরোটাই সিক্রেট। আজকে যেই বিষয়টা সিঙ্গাপুরের যেই ওই বিষয়, অনেক সিক্রেট বিষয় আমার অনুষ্ঠানে আসলে বের হয়, সমস্যা নাই। এটা কিন্তু এই আজকাল সর্বপ্রথম মানে ফাঁস মিডিয়ার সামনে আগে কিন্তু কেউ কখনো জানে না। মিডিয়ার সামনে ফাঁস করি না। না, নিটটা দেখেন আপনারা। ও যে কাজটা করছে, এটা যে আমি যদি অল্প কিছু অর্থ দেশে নিয়ে যেতে পারি, আমাকে তো পাঠাই দিবে, এবং সেটার জন্য সে তার আঙ্গুলটাকে ক্ষত করেছে। আমার কিন্তু কোম্পানি থেকে ট্রিটমেন্ট করাইছে। সিঙ্গাপুরের যে মাওসাত হসপিটাল, যেটা ওই হসপিটাল আমার ট্রিটমেন্ট করাইছে। এমনকি তান্তক সিং হসপিটাল, সিঙ্গাপুরের 2টা হসপিটালই বড়, মাওসাত হসপিটাল আর হচ্ছে তান্তক সিং হসপিটাল। যেটা তান্তক সিং হসপিটাল ওটা হচ্ছে সরকারি, আর মাওসাত হচ্ছে প্রাইভেট। তো ওই হসপিটালে ট্রিটমেন্ট করায় আমার এমন ওষুধ দেয় যে আগের দিন খেলে পরের দিন মানে কাঁটাটা শুকিয়ে যায়। আমি আবার কি করতাম, হাত দিয়ে দিয়ে ইয়ে করতো, হ্যাঁ ওই যে আপনার সুই দিয়ে, না শুকায়। হ্যাঁ হ্যাঁ সুই দিয়ে খোঁচায় মানে কাঁচা বানাইতাম, আর চুরি করে তেঁতুল খাইতাম, মানে যাতে না শুকায়। হ্যাঁ যাতে না শুকায়। কিন্তু এমন কিছু কিছু কখনো ভাবছেন যদি এরকম হয় যে হাড়টা ইনফেকশন হয়ে গেল কোনো কারণে, লাইক মাথায় আসে না, শুধু টাকার কথায়? মানুষের যখন অভাবের মধ্যে ধরে, মানে যে কোনো একটা পেরেশানির মধ্যে পড়ে, তখন কিন্তু মানুষের ওই বিষয়টা খেয়াল থাকে না। মানুষ কি কারণে সুইসাইড করে, যখন তার কোনো কিছু দেন খেয়াল থাকে না, তখনই কিন্তু একটা মানুষ সুইসাইড করে। তখন তো আমার পিঠ পুরাটাই দেয়ালে ঠেকে গেছে যে আমি মা বাবার কথার অবাধ্য হয়ে আমি সিঙ্গাপুরে আইছি, এখন এইখানে আইসাও ধরা খাইছি। এখন আমি যদি কিছু অল্প কিছু টাকাও যদি বাংলাদেশে নিয়ে যাইতে পারি, তাহলে আমি বিশাল বিপদের মধ্যে পড়ে যাবো। তখন তো আমার ওই টাইমে ওই বিষয়ে আমার কোনো কাজই করে নাই। এখন না চিন্তা করি যে তখন যেই কাজটা ঘটাইছি, যেটা আমার জন্য যে কতটুকু বিপজ্জনক ছিল, এখন না বুঝতে পারি। তখন তো আর এইগুলা মাথায় ছিল না। জি। তারপর কাঁচা রাখার জন্যই আমি বারবার ইয়া করতাম। তো এক পর্যায়ে দেখলাম যে না, শুধু মানে খাওয়াইলেই তো আর হয় না, মানুষের সামনে কিছু কিছু ওষুধ দেখাইয়াও খাইতে হয়, না হলে তো কোম্পানি খবর নিব যে ও কি ওষুধ ঠিক মতো খায় কি খায় না। মানে এক পর্যায়ে খোঁচাই, আর এক পর্যায়ে যে ফাঁকে ফাঁকে অগর সামনে দুই একটা ওষুধ খাই, ওই 2-1টা ওষুধেই আপনার কাটা শুকিয়ে যায়। পরে বললাম যে না, আমার পক্ষে আর সম্ভব হইতেছে না যে বারবার এই জিনিসটারে কাঁচা করা। তো এক পর্যায়ে ভাবলাম যে না থাক, মরছি আমিও মরছি, বাংলাদেশে জায়গা। পরে $1500 নিয়ে বাংলাদেশে ব্যাক করি। নিজের টাকা সেভ রাখার জন্য আমি শুধু টমেটো ভর্তা করেও খাইছি, আর ডাউল রান্না করেও খাইছি, শুধু ডাউল, মানে খরচ সেভ করার জন্য শুধু ডাউলও 3 বেলা আমি রান্না করে খাইছি এই সিঙ্গাপুরে। আর টাকা সেভ করার জন্য আমি সিঙ্গাপুরে কোনো জায়গায় বেড়ানোর জন্য যাইতাম না। এই হঠাৎ আমি মনে হয় 8 থেকে 9 মাসের ভিতরে সিঙ্গাপুর আপনার মেরিনাতে সম্ভবত একবার গেছিলাম, কারণ ওখানে গেলেই $50-60 খরচ হয়ে যায়। তো এই জন্য আমি ওখানে খুব একটা যাইতাম না। তো একবার যায় $1500 নিয়ে বাংলাদেশে ব্যাক করি। ব্যাক করার পর তারপরেও বাপ মাই বলতেছে যে তোর জন্য কি আমি গাড়ি পাঠিয়ে দিব। আমি তো জানি যে আসলে আমি এত টাকা লস খাইতেছি, আমার জন্য গাড়ি পাঠাই দিব না। অনেক ইয়া করছে যে তাই কি হয়েছে, ধরা খাইছস তো কি হয়েছে, তোর জন্য একটা গাড়ি পাঠাই দিই, প্রাইভেট কার এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আমি বলছি যে না আম্মা, আমার জন্য পাঠাই দিব না, আমি এমনি বাসে আইতে পারবো। তো এক পর্যায়ে আমি বাসে আমাদের টাঙ্গাইলে এসে নামি, টাঙ্গাইল থেকে আবার বাস দিয়ে আমাদের কালিয়াতে এসে নামি। কালিহাতি নামার পর আপনার কালিহাতি থেকে আমাদের এলাকায় আসি ভ্যানে। তখন যে আমার এত খারাপ লাগতেছে যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সবাই গাড়ি মানে এলাকায় এসে নামে,
আমার মায়ের যদিও বলছে, কিন্তু আমি তো বুঝতে পারতেছি যে আমি কতগুলা টাকা লস দিয়েছি। এই মুহূর্তে 4-5 হাজার টাকা খরচ করে তো আমার জন্য গাড়ি পাঠানোটাও ঠিক না। তখন আমার আরো বেশি খারাপ লাগছে যে আমি যখন ভ্যান দিয়ে আমার এলাকার মধ্যে নামছি, তখন আসার পর কেমন জানি আরো অবহেলার ইয়ার মধ্যে পড়ে গেলাম যে চারিদিক থেকে অবহেলা। যে বন্ধু বান্ধব কেমন জানি করে, নিজের আত্মীয় স্বজন কেমন জানি দাম পাই না, মানে তখন আরো বিশাল অভাবের মধ্যে পড়ে গেলাম। আমি আবার আমার বাপ মার কাছে আমি মুখ ফুটে বলতে পারতেছি না যে আমার আবারও বিদেশ পাঠায় তো। আমার মা এই সাহসটা আমার পাইতেছি না। এক পর্যায়ে আমার মা এবং বাবা বলতেছে যে 3 মাস, যখন আমি সিঙ্গাপুর থেকে ব্যাক করছি বাংলাদেশে 3 মাস হয়েছে, তখন বলতেছে যে বাবা তাই তো আমরা ধরা এমনিও খাইছি অমনেও খাইছি, তুই আবার সৌদি আরবে জাগা, টাকা পয়সা ধার দেনা করে পাঠিয়ে দিই। তখন আমি সৌদি আরবে গেলাম, বলদিয়া কোম্পানিতে গেলাম, যেটাকে বলা হয় রুট ক্লিনার। এটা সৌদি আরবে? হ্যাঁ, সৌদি আরবে 5,70,000 টাকা খরচ হয় তখন। ওকে। 2017 লাস্টের দিকে আর কি সৌদি আরবে যাই। তখন আমি ওইরকম একটা জিদি আমি নিয়ে গেছি যে আমি সাকসেসফুল না হইয়া আমি বাংলাদেশে ব্যাক করতেছি না। তখন আমি আবার আমি আমার আম্মারে বলে গেছি যে আম্মা আমার স্যালারি তখন 700 রিয়াল, মানে আমার বাপের কোম্পানিতেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার বাপের কোম্পানিতেই। আমার বাপে তো গেছে অনেক আগে, তখন তাদের স্যালারি কম ছিল, কিন্তু তারপরে স্যালারি 700 রিয়াল বানাইছে। আমারে বলতেছি আম্মা আমি সৌদি আরব যাওয়ার পর আমি 50,000 টাকা মাস কামাম যেভাবে। তো সৌদি আরবে গেলাম, আমার মায়ের স্বপ্ন ছিল একটা বাড়ি করা। তো আমি তো মনের ভিতরে মানে এটা একবারে গাইডটা নিছি যে শরীরের শেষ রক্ত দিয়া হইলেও আমি আমার মায়ের স্বপ্নটা আমি পূরণ করবো যেভাবেই। তো সৌদি আরবে গেলাম, ওখানে যাওয়ার পর দেখি যে অনেক পুরান লোক আছে, যে নতুন লোকে ঘর আপনার টিটকারি দিয়া কথা বলে যে এতগুলা টাকা খরচ করেছ, কিভাবে টাকা পয়সা কামাবা, জীবনেও পারবা না, এই সে হ্যান ত্যান বক্কর চক্কর। আমি বলতাম পুরান লোকের, বলতাম যে ভাই আমরা তো নতুন আইছি, আমি এনে তো টাকা কামানোর কোনো সোর্স পাইতেছি না ভাই, আমার একটু শিখাই দেন না কেমনে কি টাকা কামাইতে হয়। বিদেশে কিছু ভাই ব্রাদার আছে, এরা মানে সহজেই কইব না আপনার টাকা কামানোর সোর্সটা দেখাই দিব না। কিছু কিছু লোক আছে, তো আমার কেউ শিখায় না যে কেমনে টাকা কামাইতে হয়। আমাদের ডিউটি হচ্ছে টোটালে 8 ঘন্টা কোম্পানির ডিউটি। আমি বলতেছি যে টাকা তো আমার কামাইতে হইব যেভাবেই, কেউ কষ বা না কষ, আমি যেভাবে আমি বাই করবই। ক্লিনার যেটা বলা হয় রাস্তা পরিষ্কারের যে কাজটা, বিভিন্ন পেপার পরিষ্কার, বিভিন্ন পেপার সরকার থেকেই করে এটা? হ্যাঁ, এটা সরকারিভাবেই করায়, মানে ময়লা আবর্জনা যেটা ওইটা পরিষ্কার করা, ওই কাজে গেছিল। তখন আমাদের ডিউটি শুরু হয় সকাল 6টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত। তো সকাল 6টায় যেতাম, বিকাল 4টায় যেতাম। নতুন নতুন 1-2 মাস কিছুই বুঝি না, কেউ কয়ও না, কিছু বুঝিও না। পরে চিন্তা ভাবনা করলাম যে 4টা বাজে ডিউটি শেষ হইলেও আমি রুমে যাবো না, আমি বাইরে কাজ করবো, সাইকেল নিয়ে ঘুরবো আর দেখবো যে কোন জায়গায় মাল সামানা ফেলাইছে। বলো দেয়া সৌদিরা আবার কি করে, ওদের বাসার সামনে এই যে ড্রাম আছে না, ড্রাম দিয়ে, আর এই যে আপনার কিস যেটা বলা হয় পলিথিনের কিস, ওই ড্রামের মধ্যে পলিথিনের কিস দেয়। ওরা বিভিন্ন ময়লা আবর্জনা জিনিসপত্র, সৌদিরা কিন্তু আপনার যে কোনো একটা ইলেকট্রনিক্সের জিনিস ঠিক করে না, নষ্ট হলে ফালাই দেয়। এই ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ যা আছে সব। আপনার এই বুদ্ধিটা মাথায় আসলো কিভাবে? না, এই বুদ্ধিটা মাথায় আসলে কেমনে, সৌদিরা এইগুলা ফালায়। আচ্ছা, আমাদের বাঙালিরা অনেকেই করে এরকম। বাঙালিরা এগুলো এখান থেকে দেখে আপনি আইডিয়াটা পাইছেন? এগুলা করে, কিন্তু ওরা এইগুলা করে আপনার বিকাল 4টা পর্যন্ত। আচ্ছা, রাইতে আর এইগুলা করে না। আচ্ছা, বিকাল 4টার পর 4টা থেকে নিয়ে 6টা পর্যন্ত করে ওরা বাসায় এসে পড়ে বাঙালিরা। হ্যাঁ, ওরা 6টা পর্যন্ত এসে পড়ে। কিন্তু আমার টার্গেট হলো বিকাল 4টা ডিউটি শেষ হলে আমি 6টা বাজেও ক্যাম্পে যাবো না, আমি রাইতে 9টা 10টা পর্যন্ত এই কাজ এগুলো করবো। 2-3 ঘন্টা 4 ঘন্টা করে বাসা। তো কি করলেন একবার প্রথম থেকে শুনি। হ্যাঁ, পরে আপনার যে ময়লা আবর্জনাগুলো ফালাইতো, বিভিন্ন টিভি, ফ্রিজ, বিভিন্ন ধরনের জিনিস, মানে দামি দামি জিনিসও ফালাই দেয়, আইফোন মোবাইল, স্যামসাং মোবাইল টোবাইল সব, মানে এগুলো হালকা একটু সমস্যা হলেই ওরা ফালাই দেয়। তো এগুলা দেখা গেছে যে বিকেল 4টা বাজে ডিউটি শেষ হলে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত যদি এই কাজটা করি, তাহলে আমার 6 ঘন্টা মানে আমি বাইরে এই ধরনের কাজ করতে পারতেছি। তো এর মাঝে আবার বিভিন্ন সৌদিরা ডাক দিয়া হালকা পাতলা কাজ করাইয়া 20-50 টাকা দিয়াও দেয় বাসার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলা দিয়ে দেয়। তো এইভাবে দেখলাম যে আমি অনেক ধরনের সামান পাই, মানে অনেক সামান, এমন পরিমাণে সামান পাই যে এক সপ্তাহে মাল জমাইলে মনে হয় যে এরকম রুম 3-4টা আমি ফিল আপ করে ফেলাইতে পারবো। ওরে বাবা, এত পরিমাণে মাল পাওয়া যায়। এগুলো সরকার কিছু বলে না? না, এটা বলদিয়াদের জন্য এটা বৈধ, কারণ সৌদি সরকার
জানে। ও বলদিয়া মানে হচ্ছে আলটিমেটলি আপনারা যারা ক্লিন করেন এদেরকে বলদিয়া বলা হয় নাকি বলদিয়া কোম্পানির পক্ষ থেকে যারা কাজ করে এদের জন্য বৈধ? এইটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে ম্যাজিস্ট্রেট আছে না, হুম। ওই দেশেও আপনার বলদিয়া আছে। ও ওই দেশেও ওইটা ম্যাজিস্ট্রেট সিস্টেম হয়, ওনাদেরকে বলদিয়া বলা হয়। আচ্ছা আমরা ওই বলদিয়াদের আন্ডারেই কাজ করতাম। আচ্ছা মানে বলদিয়া কোম্পানি বলা হয় ওইটাই যারা রুট ক্লিনারের কাজটা করে। ওকে আমরা রুট ক্লিনারের কাজ করতাম, সেই সুবাদে ওই দেশে বলদিয়ার লেবারের একটা পাওয়ার থাকে। আচ্ছা আচ্ছা সো আপনাদের জন্য এটা বৈধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের জন্য বৈধ, কারণ তারা জানে আমাদের স্যালারি কম, 700 রিয়াল। ওকে তো 700 রিয়াল দেওয়া তো আর কিছু হয় না। আপনারা না নিলে কি হবে? এটা ক্লিনের মধ্যেই চলে যাবে, সরকার এটা পরিষ্কার করে দিবে, ইয়ে ভাগারে ফেলে যদি না নেই, আমরা যদি না নেই, আমাদের যে যারা গাড়ি চালায়, আমাদের কোম্পানির ওই যারা গাড়ি চালায় তারা নিয়ে যাবো। নিয়ে ফেলে দেবে ময়লা। না, ওরাও নিয়ে বিক্রি করেই ফেলাবো। আচ্ছা এটা আমাদের কাজই তো হচ্ছে পরিষ্কার করার। এটাও একটা পরিষ্কার। ওইটা জিনিসটা ফালাইলে ওইটা ওই জায়গায় রেখে দিলে তো ওটা ময়লা তো আবর্জনা। আমি যেটা বুঝেছি যে শুধুমাত্র পরিষ্কারের টাইম না, যখনই পাচ্ছেন আপনি কালেক্ট করতেছেন, ডিউটির সময়ও আপনি চাইলে কালেক্ট করতে। ডিউটির সময় ওইটা ফালাইলে আমি নিতে পারতেন, নিতে ওটা সমস্যা না। আমি কেন ওনাকে প্রশ্ন করছি, আমি ওনার ভিডিওগুলো দেখেছি, আমি এরকম দু একটা ভিডিও উনি করেছেন। আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের যারা বিদেশে গিয়ে কাজ করেন, আমরা যখন একাডেমিক্যালি পড়তাম এই কাজগুলোকে অনেক সময় লার্জ স্কেলে বলা হয় DDD, ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস। তো এই জন্য অনেকেই বলতে চান না, অনেকেই বলতে চান, আমাকে এখন এটাকে বেসিক জব বলেন বা অন্যভাবে এটাকে এক্সপ্লেন করেন, অনেকেই বলতে চান না মান সম্মানের ভয়ে হোক বা যে কোনো কারণেই হোক পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবেন এইসব ব্যাপারে বলতে চান না। কিন্তু ওনার ভিডিও আমাকে প্রথমত নক করে একটা কারণে, যে উনি আসলে ওনার যে স্ট্যাটাস, ওনার যে অবস্থা, উনি সেটাই দেখিয়েছেন। হ্যাঁ, এবং সেখানে কোনো ধরনের কোনো কার্পণ্য করেননি। সেই গল্পে আমি পরে যাব। তার আগে আমি যেখানটায় ছিলাম, যে আপনি এটা কালেক্ট করলেন এবং হ্যাঁ, এগুলো আমি আবার আপনার প্রতিদিনই বিক্রি করতাম। কোথায় বিক্রি করেন? ওই দেশে আবার স্ক্র্যাপের গাড়ি আছে যারা এই সামানগুলা কিনে, স্ক্র্যাপ মানে ভাঙ্গারি সামান যেগুলা যারা কিনে, আম, তাদের কাছে আমি বিক্রি করতাম। তো প্রতিদিনই আমি বিক্রি করতাম, কোনোদিন 100 রিয়াল, কোনোদিন 150 রিয়াল, কোনোদিন 70 রিয়াল, কোনোদিন 80 রিয়াল, এভাবে বিক্রি করতাম। তো আমার সামান বিক্রি করা দেখে মানে অন্য অন্য লেবার তো মাথা খারাপ হয়ে গেছে। অবাক যে ওই এত পরিমাণে মাল সামান কইতে দেয়। থেকে পায়? আমরা তো এত মাল দিতে পারি না, আমরা হয়তো সর্বোচ্চ দিলে 20 টাকা, সর্বোচ্চ হলে 30 টাকা। আমরা তো এই 1-1.5 স্ক্র্যাপের নিয়ে ওরা কি করে এগুলা? ওরা আবার ওই যে আপনার বাংলাদেশে কিরকম আছে না, যে বাঙালি সামানগুলা আরো বড় অন্য কোনো জায়গায় কোম্পানি করে। বিক্রি করতেছে বা এগুলো ওরা হচ্ছে আপনার ওই স্ক্র্যাপের গাড়িগুলো আমাদের কাছ থেকে সামানগুলা কিনে নিয়ে ওরা মানে ওই দেশে যারা আরো বড় স্ক্র্যাপের ব্যবসায়ী তাদের কাছে নিয়ে সেল করে। আচ্ছা আচ্ছা। তো এভাবে সেল করতো। আমি মাস শেষে দেখা গেছে যে 3000 রিয়াল, কোনো মাসে 4000 রিয়াল। তো আপনার বেতনের চেয়ে কয়েক হ্যাঁ ডবল। হ্যাঁ, অনেক। মানে যখন আমি ইনকামের সোর্সটা বুঝলাম, তখন থেকে আমি প্রতি মাসে 1 লাখ, 1,10,000, 1,30,000 বাংলাদেশি টাকা। এরকম ভাবে টাকা ইনকাম করতাম। হ্যাঁ, বাংলাদেশি টাকা। আচ্ছা অনেক লেবার আমারে ফলো করা শুরু করলো যে ও এত টাকা কিভাবে ইনকাম করে। তাই এক পর্যায়ে ওরা দেখে যে আমি প্রতিদিন রাইতের 10টায় যাই। ও তা এখন প্রতিদিন যদি আমি রাইতের 10টায় যাই, আবার স্ক্র্যাপের গাড়ি মাল দেওয়ার সময় এগুলো রাখতেন কোথায়? স্ক্র্যাপগুলো এগুলো রাখতেন কোথায়? এগুলা আপনার ওই দেশে মাজরা সাইড, বিভিন্ন জঙ্গল টঙ্গল জায়গা আছে, এগুলো থেকে লুকায় রাখতেন? যারা আছে এইগুলার ঝোপের ভিতরে মানে রাইখা দিতাম। আপনার অনেক সোর্স একটা সৌদিও আছে, আর আমার কষ্ট করা মাল আমরা যদি জমায় রাখতাম, চুরি করে নিয়ে যাইতো, তখন আরো খারাপ লাগতো। মানে এগুলো কি বাঙালিরাই চুরি করতো নাকি আলটিমেটলি? অনেক বাঙালিরাও চুরি করে, আপনার অনেক সৌদিরাও চুরি করে। আচ্ছা ঠিক আছে। তো ওই রকম আমি আপনার 150-200 টাকার মাল স্ক্র্যাপের গাড়ি ফোন দিছি যে ওনারে মাল আমি আজকে দিয়া দিব। হ্যাঁ। তো ওই পর্যায়ে এক টাউট সৌদি আইছে, মানে বাংলাদেশে যেরকম কিছু টাউট কোয়ালিটির পোলাপান আছে না, যে সোরসাপটা পোলাপান আছে, ওইরকম সৌদি আরবেও সোরসাপটা পোলাপান আছে। তো আমি মাল ভাজ করতেছি, তার ভাজ করতেছি, ওই পর্যায়ে ওই সৌদি আইছে। আসার পর মানে ওর সামনে তার কিছু কওয়া যায় না, ওই চোরসাপটা সৌদির কাছে আপনার ছুরি টুরি থাকে, ও যদি বেশি টিয়া করা হয় তাহলে আপনার ছুরি মেরে দেবো। না আমি আর কিছু কইতেছি না, আমি খালি মনের ভিতরে মনে করেন যে খালি কান্না একটা ভাব আসতেছে যে আমার এত কষ্টের মাল তো এখানে সব ছাপা করে নিয়ে যাই। নিয়ে গেল। পরে দামি দামি তার, তামা, পিতল যা ছিল সব নিয়ে গেছে। তার লাস্ট পর্যায়ে হালকা কিছু মাল ছিল। তো যাই হোক, তো আমার স্ক্র্যাপের মাল দেওয়া শেষে ওরা সবাই আমার ফলো করতো। ফলো করা শেষে যে বুঝতে পারছি ওই তো রাত্রেও মাল টোকায়, মানে রাত্রেও যে ভাঙ্গারি মালটাল আমি জমা করি, এগুলা সব লেবার বুঝা গেছে। তো আমার দেখা দেখি আমার ক্যাম্পে যারা যারা আমার মতন কাজগুলা করতো, ওরা সবাই আমার দেখা দেখি আপনার 9টা-10টা পর্যন্ত মাল টোকানি শুরু করলো। তো এক পর্যায়ে দেখলাম যে আপনার অনলাইন জগতে আসা আপনার 2018 থেকেই শুরু। 2018-তে আপনার টিকটকের নাম ছিল মিউজিক্যালি। তখন থেকে আমি টিকটক করতাম, কিন্তু ওইরকম ভাবে
ইয়া করতে কি পারি না। করতেন টিকটকে? ওই আপনার বিভিন্ন মানুষের সাথে ডুয়েট করা। গান টান করা, হ্যাঁ। লিপসিং করা এগুলো হ্যাঁ, করতেন? হ্যাঁ, হ্যাঁ। তখন আমি এগুলো কখন করতেন সারাদিন কাজ করার পরে? এগুলার হিস্টোরি হচ্ছে আপনার কখন করতাম? আমি যখন রাত্রি 10টায় কাজ করার পর ক্যাম্পে আসতাম, আমার কোম্পানির ক্যাম্পে। ক্যাম্পে আসার পর আমি নিজেই রান্না-বান্না করে খাইতাম। হুম। রান্না-বান্না করে খাইতাম। আপনার রান্না-বান্না করে খাইতে, খাইতে কোনোদিন 11টা বেজে যেত, কোনোদিন 12টা বেজে যেত। তখন আমি তো কঠোর পরিশ্রমী। যা আমি এই অনলাইন জগতও রাখমু, নিজের কাজ যেইটা কোম্পানির কাজ এইটাও আমি ঠিক রাখবো। যে বিদেশে যদি কাজের পাশাপাশি যদি একটু বিনোদন না পাওয়া যায় তাহলে ওই জায়গায় মন টিকানোটা খুবই কষ্টকর। তো আমি কাজ করা শেষে রান্না-বান্না কইরা খাইতে, খাইতে আপনার রাত্রি 11টা-12টা বাইজা যাইত। খাওয়া শেষ কইরা তখন আমি টিকটক করতাম আপনার রাত্রি 2টা পর্যন্ত। ওই বিভিন্ন ঘুরে ভিডিও তৈরি করতাম, মানে হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি নিচ দিয়ে। অনেক ঘুরানো ভিডিও করতাম। তা আমার অনেকে বলতো যে পাগল হইছো। যে সারাদিন কাজ করে আসার পর ও রাইতে 2টা পর্যন্ত এই কাজ এগুলা করে। বেটা তুই এগুলাতে টাকা পাবি? এগুলাই তোরা টাকা দিব? যে তুই যে এইভাবে রাইতে এত হার্ড পরিশ্রম করে আসার পর যে তুই এত রাইতে 2টা পর্যন্ত জাগস, এটা কেমনে সম্ভব? তুই তো 2 দিন পর পাগল হয়ে যাবি, মাথা খারাপ হয়ে যাবে।